এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বারবার পাত্রপক্ষের থেকে প্রত্যাখ্যান পাওয়া অনন্যার কাছে নতুন কিছু নয়, কিন্তু আজ যখন শুনল পাত্রপক্ষ ওকে পছন্দ করেছে, তখন বেশ খানিকক্ষণ অবাক হয়ে বসে থাকলো। তবে কিছুক্ষণের মাঝে সব বুঝে ফেলল। ড্রয়িং রুমে পাত্রপক্ষরা বসে আছে, সাথে আছে ওর বাবা আপন প্রামাণিক আর মা রিনা খাতুন। অনন্যা পাত্রকে এক পলক দেখেছিল। বয়সে ওর বাবার থেকে খানিকটা ছোট হবে, তাতে অবশ্য ওর কোনো যায় আসে না, কিন্তু একটু পর কানে যে কথা ভেসে আসলো সেটা ওকে ভেতর থেকে ভেঙে দিল। পাত্রের বাবা বলছেন, দেখুন, আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না, কিন্তু আমরা নেহাতি ভালো মানুষের জন্য রাজি হয়েছি। এখন আমাদের পাওনা নিয়ে যদি একটু বলতেন। আপন প্রামাণিক সামান্য হেসে বললেন। আপনাদের দাবি কি? পাত্রের বাবা মানিক মিয়া পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, আমরা বেশি কিছু চাই না, 15 লাখ টাকা, আমার ছেলে মানে আপনার জামাইয়ের জন্য একটা গাড়ি, আর আপনার মেয়ের ব্যবহারের জন্য সব ফার্নিচার আর গহনা দিতেই হবে, ব্যাস এতটুকুই। আপন প্রামাণিকের মুখে গাঢ় অন্ধকার ছেয়ে গেল। রিনা বেগম চিন্তিত মুখে একবার স্বামীর দিকে তাকালেন। ওনাদের অবস্থা দেখে পাত্রের মা বলতে লাগলেন, এটাই যদি দিতে না পারেন তাহলে কিভাবে চলবে? আপনার মেয়ের পাশে দাঁড়ালে আমার ছেলেকে কি যে বাজে লাগবে। তবুও মানবতার খাতিরে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি। আমার অমন সুন্দর ছেলেটা আপনার মেয়ের দুঃখ সহ্য করতে পারেনি, তাই আমরা কোনো বাক্য খরচ ব্যতীত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। পাত্রের মায়ের ভাষ্য মতে ওনার সুদর্শন ছেলের মাথায় টাক, পেটটা বাইরের দিকে বেরিয়ে উকি ঝুঁকি মারছে, দাঁতগুলো সবসময় বের করে রাখা, আর সকলকে দেখে হাসা যেন ওই ছেলের জাত অভ্যাস। বয়সের কথা না হয় নাই বলল। পাত্রের থেকে চোখ সরিয়ে আপন প্রামাণিক ঠান্ডা গলায় বলতে লাগলেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, তা তো করবেনই, আমরা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। ও হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থাপাতি কিছু করেছেন? জি নিশ্চয়ই। বলে রিনা বেগম চটদল দিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগলেন। শুরুতে অনেক চা নাস্তা দেওয়া হয়েছিল, সেসব খাওয়া শেষ করেছে। রান্না করাই ছিল, রিনা বেগম শুধু গরম করে ওনাদের খেতে দিলেন। পাত্রপক্ষ রাক্ষসের মতো গপাগপ সব কিছু খেয়ে বিদায় হলো। অবশ্য যাওয়ার আগেই নিবিনি বলে গেছে, আপনার মেয়ের ভাগ্যে আমার ছেলেই আছে। পাত্রপক্ষকে বিদায় দিয়ে দুই দম্পতি চিন্তিত মুখে নিজেদের রুমে গিয়ে টাকা সংক্রান্ত আলোচনা করতে লাগলো। ওনারা জমি বিক্রি করে টাকা জোগাড় করার কথা ভাবছেন। এমন সময় অনন্যা বাবা মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভিতরে আসবো? দম্পতি নিজেদের আলোচনা স্থগিত করে মেয়ের দিকে তাকিয়ে বললেন। আসো। অনন্যা রুমে প্রবেশ করে সরাসরি বলল, এই বিয়েটা ভেঙে দাও। রিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, কেন অযথা ভাঙতে যাব কেন? তাছাড়া তাছাড়া কি মা, আমাকে কেউ বিয়ে করবে না এটাই তো বলতে চাচ্ছ, তাই না? না মানে তেমন কিছু বলতে চাচ্ছি না আমি। অনন্যা জোরপূর্বক একটু হেসে বলল, কিন্তু এটাই তো বাস্তব, আমি তা অস্বীকার করব না। তবে একটা কথা না বললেই নয়, যারা বিয়ের আগেই এত কিছু দাবি করতে পারে তারা বিয়ের পর করবে না এটার কোনো গ্যারান্টি নেই। লোভ জিনিসটা বড়ই খারাপ। এই লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলে। আপন প্রামাণিক বলতে লাগলেন, আমরা সব দিব, তুমি সুখে থাকবে মামনি। সব কিছু দিলেই যে সুখী হব সেটা কিন্তু না বাবা। আসল কথা হচ্ছে মানুষগুলোর মানসিকতা কেমন। মানসিকতা ভালো হলে একটা খড়ের ঘরেও সুখে থাকা যায়। সত্যি বলতে এদের দেখে আমার ভালো মনে হচ্ছে না। দুই দম্পতি একে অপরের দিকে চিন্তিত মুখে তাকাতে লাগলেন। তা দেখে অনন্যা ওনাদের সম্মুখে গিয়ে বসে নরম গলায় বলতে লাগলো, মা বাবা শোনো, আল্লাহ নিশ্চয়ই কাউকে না কাউকে রেখেছেন। সময় হলে সে আপনা আপনি ধরা দেবে। আল্লাহ তো আমাকে জোড়াবিহীন দুনিয়াতে পাঠায়নি, তাই না? কেউ না কেউ তো আছে, কিন্তু সেই কেউটা এনারা না। আপন প্রামাণিক আর রিনা বেগম মেয়ের কথায় সম্মত হলেন। এমন সময় অনন্যার দাদু আলমগীর প্রামাণিক ভেতরে প্রবেশ করতে করতে বললেন, ওই ফুটবলের সাথে আমি আমার নাতনির বিয়ে দিব না। পেয়েছেটা কি? কেমন লোভীর মতো সব খাবার খেলো ব্রিটিশের দল। যাকগে,
আমার নাতনি কত সুন্দর, ওর জন্য আমি নিজেই পাত্র খুঁজবো। ওনার কথা শুনে সবাই সামান্য হাসলো। অনন্যা দাদুর থেকে নজর সরিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমি ভ্রমণ করতে চাই আমাদের দেশটা। নিজের সৌন্দর্য না হয় নাই দেখলাম, কিন্তু দেশের সৌন্দর্য আমি দেখতে চাই। আপন প্রামাণিক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। ঠিক আছে, তোমায় যা ভালো মনে হয়। অনন্যা স্বস্তির হাসি হাসলো। এই জীবনের সব দুঃখ কষ্ট একদিকে, আর এমন সাপোর্টিভ বাবা মা একদিকে। মূলত এই দুটো মানুষের জন্যই ও বাঁচার স্বপ্ন দেখে। ও হ্যাঁ, আরও একজন আছে, সে হচ্ছে ওর দাদু। আরও কথাবার্তা বলে অনন্যা নিজের রুমে চলে গেল। গিয়ে হুট করে আয়নায় নিজেকে একটুখানি দেখার স্বাদ জাগলো। নিজের মুখের শরীরের সব কিছুই ঠিকঠাক দেখতে পেল ও। কিন্তু একটা সমস্যা আছে, ওর ডান চোখটা অন্যদের মতো স্বাভাবিক না। সে চোখ কিছুটা বাঁকা। সহজ ভাষায় বলতে গেলে অনন্যার এক চোখ টেরা। বেশ কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ও হতাশার শ্বাস ফেলল। অতঃপর বিছানায় আধশোয়া হয়ে বসে প্রকৃতির রূপ দেখায় ব্যস্ত হয়ে পড়ল। পাহাড়ি এলাকা, চারিদিকে শুধু সবুজের সমারোহ। গাছে গাছে নানান জাতের পাখি বাসা বেঁধেছে এবং কিচিরমিচির করে নিজেদের মাঝে কথা বলে চলেছে। এই সবুজের মাঝে একটা ছোট্ট বাড়ি নজরে আসছে। বাড়ির সামনে একটা ফুলের বাগান, পাশে একটা ছাগল আর শাক সবজির বাগান। এই সমস্ত কিছুর চতুর্দিক থেকে বেড়া দিয়ে আবদ্ধ। এই বাড়িতে আর একটা জিনিস আছে, সে এখন বিছানায় পড়ে আছে। অবশ্যই এমনি পড়ে নেই, ও ঘুমের রাজ্যে হারিয়ে আছে। হঠাৎ 8 থেকে 10 বছরের একটা বাচ্চা ছেলে সেই বাড়িটাতে প্রবেশ করে গলা উঁচিয়ে বলতে লাগলো, এই যে অলি ভাইয়া, কতক্ষণ ঘুমাবে? 2-3 বার ডাকার পর একজন যুবক আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো। দুনিয়াটা দেখার সাথে ওর মুখে হাসি ফুটে উঠল। মুখে হাসি ফুটিয়ে রেখে ও নিজের গায়ে একটা শার্ট চাপাতে চাপাতে বলল, আসছি রে বিল্টু। যুবকটা বাইরে চলে আসলো। ওর নাম অলি আহাদ। তাই কেউ অলি বলে ডাকে তো কেউ আহাদ বলে ডাকে। বিল্টু কোমরে হাত গুজে বলল, এত বেলা করে কেউ ঘুমায়? তোমার না আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল? মাফ করে দিস রে, আসলে আজ ফজরের পর আবার ঘুমিয়ে পড়েছিলাম। বিল্টু নিজের রাগে মুখটা নরম করে বলল। আবারও মনে পড়ছিল বুঝি? অলির মুখে কয়েক সেকেন্ডের জন্য একটা বেদনা ফুটে উঠলেও সেটা তৎক্ষণাৎ মিলিয়ে গেল। ও হাসি ফুটিয়ে বিল্টুর মাথায় চাপড় মেরে বলল, বেশি পাকা পাকা কথা বলিস না তো, চল যাওয়া যাক। প্রকৃতির বুক চিরে ওরা হেঁটে চলেছে। যেদিকেই চোখ যায় সেদিকেই গাছগাছালি পাশাপাশি ফুটে রয়েছে নাম না জানা অসংখ্য বনফুল। এমন পরিবেশে চলে আসলে অসুস্থ মানুষও মুহূর্তে সুস্থ হয়ে যাবে। হাসি মুখে যেতে যেতে হঠাৎ অলি থেমে গেল। ওকে থামতে দেখে বিল্টুও থেমে গেল। ও ভ্রু কুচকে বলতে লাগলো, কি হলো, থামলে কেন? অলি দোনামোনা করে বলতে লাগলো, একটা জিনিস চাইবো, দিবি? বিল্টু হয়তো বুঝে গেল, তবু বলল, কি? মাফ, একটু আগে তোর মাথায় চাপড় মেরেছি, তার জন্য মাফ করে দিবি? বিল্টু কপাল চাপড়ে বলল, আমি জানতাম তুমি এটাই চাইবে। ছোট ছোট বিষয়েও তোমাকে মাপ চাইতে হবে? ছোট বড় কোনো ব্যাপার না, ভুল করলে মাফ তো চাবো, তাই না? এখন বল, তুই আমাকে মাফ করেছিস? হ্যাঁ বাবা, করেছি মাপ। বলে বিল্টু হাঁটতে ধরলে অলি ওর হাত টেনে ধরে বলল, পাক্কা? আমার মন রাখার জন্য মিথ্যা কথা বলছিস না তো? আল্লাহ, কি এমন করেছো যে আমি মাফ করব না? তার মানে মাফ করেছিস? বিল্টু কাট কাট গলায় বলল। হ্যাঁ। অলি ওর গাল টেনে দিয়ে বলল, ধন্যবাদ রে। বিল্টু গালে হাত দিয়ে বলল, আবার এটার জন্য মাপ চেও না জানো? ওর কথায় অলি হেসে ফেলল, কিছু বলল না। ওরা দুজনে আবারও হাঁটতে শুরু করলো। এলাকার ভেতরে চলে আসতে সবাই ওর সাথে কথা বলতে লাগলো। একজন বৃদ্ধ বলতে লাগলো, কিরে আহাদ, তুই আজ এত দেরি করে আসলি কেন? দাদু, ভুল হয়ে গেছে, মাফ করে দিও। এভাবেই সবার সাথে টুকটাক কথা বলতে বলতে অলি আর বিল্টু নির্দিষ্ট বাড়িতে গিয়ে পৌঁছালো। বিল্টুর মা ওকে দেখে বলতে লাগলো, আয় বাবা, তোর জন্য আজ খিচুড়ি বানিয়েছি, তোর তো খুব পছন্দের। অলি হাস্যোজ্জ্বল মুখের সেদিকে এগিয়ে গেল। খুদেজা বেগম অলি আর বিল্টুকে খিচুড়ি দিতে লাগলেন। ওরা বেশ মজা করে খেতে লাগলো। অলি খাওয়ার পাশাপাশি মুগ্ধ হয়ে বলতে লাগলো, চাচি চান সেই রান্না করেছো, তোমার হাতে জাদু আছে।
খুদেজা বেগম খানিকটা লজ্জা পেয়ে গেলেন। উনি আরেকটি খিচুড়ি অলির পাতে তুলে দিলেন। খাওয়া শেষ করে অলি বিল্টুর সাথে হাত দিতে লাগলো। খুদেজা বেগম সেদিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলেন, বেচারা ছেলেটার জীবনে নিজের বাবা মায়ের মুখ দেখল না, আর দেখারও তো কোনো উপায় নেই, কারণ তার যে দুনিয়াতে নেই। জালিম চাচা তো ওকে জঙ্গলের এক পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পেয়েছিলেন। তখন ওর বয়স মাত্র 5 বছর। তারপর মানুষ করা শুরু করলেন। কিন্তু কি ভাগ্য দেখো, সেই জালিম চাচাও বেচারাকে একা করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। তবুও ছেলেটা দিব্যি হাসি খুশি অবস্থায় জীবন কাটিয়ে দিচ্ছে। আরও একবার হতাশ শ্বাস ফেলেন খুদেজা বেগম। চোখ সরালেন। অলি বিল্টুর সাথে হাসির ঠাট্টায় মেতে উঠেছে। একটু পরও খুদেজা বেগমের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, চাচি যান, একটা জিনিস চাইবো, দিবে? কি বাবা, একটু খিচুড়ি খাবি? হুম। তাহলে কি? মাফ। বিল্টু বিরক্তিতে চোকারান্ত উচ্চারণ করে বলতে লাগলো। আবার কোনো অপরাধ করে ফেললে? অলি বলতে লাগলো, 8টায় আসার কথা থাকলেও আমি এসেছি 10টায়, এর জন্য মাফ করে দাও আমাকে। বিল্টু বলে উঠল, আরে এ তো মহাপাপ করে ফেলেছ। এই পাপ থেকে কিভাবে রেহাই পাবে অলি ভাইয়া? আমার তো ভয়ে বুক কেঁপে উঠছে। বাইরে ব্যস্তময় সময়ের সাথে তাল মিলিয়ে অনন্যা নিজেও ব্যস্তময় সময় পার করছে। বাবা মায়ের থেকে অনুমতি পাওয়ার পরপরই ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করা শুরু করে দিয়েছে। ও অনেক আগ্রহী নিজের দেশটাকে মন ভরে দেখার জন্য। ওর সাথে ওর দাদু যাবে। একজন যুবতী মেয়েকে তো আর একলা ছাড়া যায় না, সাথে একজন না একজন মাহরাম থাকতেই হবে। তাই আলমগীর প্রামাণিক যাচ্ছেন নাতনির সাথে। তাছাড়াও বুড়োরও কুরকুরে উঠেছে ঘুরে বেড়ানোর। অনন্যা প্রায় সব গুছিয়ে ফেলেছে। হঠাৎ বাইরে থেকে কিছু কথা কানে আসতেই ও নিজের কাজ বাদ দিয়ে সেদিকে মনোযোগ দিল। কণ্ঠ শুনেই বুঝতে পারলো কে আসতে পারে। সব বিষয়ে নাক না গলালে যাদের পেটের ভাত হজম হয় না তারাই এসেছে। অনন্যাদের প্রতিবেশী একজন মহিলা বলছেন, তা কাল দেখলাম পাত্রপক্ষ এসেছিল, কি হলো, এবার পছন্দ করেছিল অনন্যাকে? রিনা বেগম একটু সময় নিয়ে জবাব দিলেন, হ্যাঁ করেছিলেন, কিন্তু আমরা মানা করে দিয়েছি। এতক্ষণ মহিলা 3জন গা ছাড়া ভাব নিয়ে বসেছিলেন। এবার যেন ওনাদের কৌতূহল উপচে পড়ল। তাই সোজা হয়ে বসে বলতে লাগলেন, সে কি, এসব আবার কেমন কথা ভাবি? মানা করে দিয়েছেন কেন? আমার মেয়ে চাইনি তাই। মেয়ের কথা কেন শুনতে হবে আপনাদের? ওই মেয়ে জীবনে আপনাদের কোনো স্বস্তি দিয়েছে? সবার কত টিটকারি শুনতে হয়েছে ওই মেয়ের বৌলদে, তবুও কেন ওর কথা শুনতে হবে? আমার মেয়ে এমন হলে তো অনেক আগে ওই মুখপুরীকে ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতাম। ওনার কথা টেনে নিয়ে আরেকজন বলতে লাগলেন, যা বলেছেন ভাবি, এমন মেয়ে থাকলে শত্রুর অভাব হবে না। ভাগ্যিস এমন মেয়ে আমার নেই, নয়তো নানান জনের নানান কথা শুনতে হতো আমাদের। রিনা বেগম চুপ করে থাকলেন, কিছু বললেন না। একটু পর উনি বলে উঠলেন, ছেলের পরিবার ভালো ছিল না তাই মানা করে দিয়েছি। ছেলেকে আপনার মেয়ে পছন্দ করেনি? দেখলাম তো ছেলেটাকে, অপছন্দ করার মতো তো কিছু ছিল না। বেশ ভালো, মানা তো অনন্যার সাথে। তা আপনার মেয়ে কি ভাবে, ওর সাথে কোনো রাজপুত্রের বিয়ে হবে? যে চেহারা তার, আবার শখ কত। এমন সময় আলমগীর প্রামাণিক খুব খুব করে কাশতে কাশতে বাইরে বেরিয়ে বলতে লাগলেন, ছেলেটাকে এতই পছন্দ হয়ে থাকলে আপনার মেয়ের জন্য ডেকে পাঠাই, কি বলেন? মহিলাটা থতমত খেয়ে গেল। উনি চটজলদি বলতে লাগলেন, আমার মেয়ে কেন ওই ছেলেকে বিয়ে করতে যাবে? বাহ, আপনি না বললেন ওই ছেলে দেখতে অনেক সুন্দর, তাহলে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চান না কেন? নাকি আমার নাতনির জন্য সে সুন্দর, সে আপনার মেয়ের জন্য সুন্দর না? হ্যাঁ সুন্দর না, আমার মেয়ে আপনার মতো কানি না। আমার মেয়ে রূপবতী, ওকে বিয়ে করার জন্য কত ছেলে লাইন লাগিয়ে পড়ে আছে। আমি কেন যেচে অন্য জন্য ঠিক করা পাত্রকে আমার মেয়ের ঘাড়ে চাপাবো? হ্যাঁ ঠিক ঠিক, অন্যের কথাই কেন আপনি আপনার মেয়েকে এমন পাত্রের সাথে দিয়ে দিয়েছেন? হ্যাঁ কেন দিব? আমি কি আপনাদের খাই না পড়ি যে আপনাদের কথা আমাকে শুনতে হবে? না, তা হতে যাবে কেন? তাহলে একটা প্রশ্ন, আমরা কি আপনাদের খাই বা পড়ি? যদি উত্তর না হয়ে থাকে তাহলে আমার নাতনি কাকে বিয়ে করবে আর কাকে বিয়ে করবে না
সে বিষয়ে আপনাদের কথা শোনানোর তো কোনো অধিকার দেখছি না। আমি তো সঠিক কথাই বলেছি। এমনখানি মেয়ের এত বাছবিচার থাকতে নেই। আপনারা যে কিভাবে এমন কানি মেয়েকে ছোট থেকে লালন পালন করছেন কে জানে। যেভাবে আপনাদের কথা নিয়মিত শোনার অভ্যাস করছি ঠিক সেভাবে। দেখুন চাচা, আপনি কিন্তু এবার আমাদের অপমান করছেন। এমন মেয়ে ঘরে থাকলে রোজ কথা শুনতে হবে। আমার মেয়ে এমন হলে আমাকেও কথা শুনতে হতো, তাই না ভাবিরা? বাকি দুই মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ, শুনতে তো হতোই। আল্লাহর রহমত আছে আমাদের উপর, তাই এমন অলক্ষণে মেয়ে আমাদের ঘরে নেই। থাকলে যে কত মানুষের কত কথা শুনতে হতো কে জানে। তো তখন ভিকটিমের স্থানে থাকতেন, নিজেরা তো আর নিজেদের কথা শুনতেন না, তাই না? আপনারা ব্যতীত আমাদের এলাকায় এমন কথা শোনানোর মানুষ খুব একটা নেই। হয়তো আড়ালে আবডালে বলে, কিন্তু সামনাসামনি অন্তত বলে না। দেখুন, যা সত্যি তাই আমরা বলতেছি। এমন কানি মেয়ের কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই। এমন কানি মেয়েকে যত দ্রুত সম্ভব বিদায় দিয়ে দিন। কালকে পাত্রটা তো ভালোই ছিল, শেষে দেখবেন ওর ভাগ্য বিবাহিত পাত্র জুটেছে। সে আপনাকে ভাবতে হবে না, আমি আপনাদের দেখিয়ে দিব আমার নাতনি ঠিক কেমন পাত্র পায়। কানি মেয়ের আবার কেমন পাত্র? হয়তো আরো কিছু কথা চললো ওনাদের মাঝে। অনন্যা সেদিক থেকে নিজের মনোযোগ সরিয়ে নিয়েছে। এত তিক্ততাও ছোট থেকে সহ্য করে আসছে, এখনো ক্লান্ত হয়ে পড়েছে। আর এসব সহ্য হয় না। এই মহিলাগুলোর কথা শুনে ওর মা মাঝে মাঝে ওকে দুটো কর্কশ কথা শুনিয়ে দেয়। এত অবশ্য অনন্যা ওর মাকে কোনো দোষ দেয় না, কারণ মেয়ের জন্য এত কিছু শুনলে একটা সময় বিরক্তি তো চলে আসবেই। অনন্যা উদাস নয়নে আকাশের দিকে তাকালো। এমন মন খারাপের দিনে আল্লাহর কাছে ও একটুখানি স্বস্তি পায়। আকাশের দিকে তাকালে আল্লাহর সন্নিকটে যাওয়া যায়। আল্লাহ বলেছেন, আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি নিশ্চয় লক্ষ্য করি। এমন কিছু কথাই ছিল অনন্যার হুবহু মনে নেই। এভাবে অনেকক্ষণ ও আকাশের দিকে তাকিয়ে থাকলো। এই সময় কখন যে ওর চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়লো সেটা ওর জানা নেই। অবশ্য সেই পানিটুকু মোছার কোনো তারা ওর মধ্যে দেখা গেল না। প্রকৃতির সৌন্দর্য অতুলনীয়, কিন্তু পাহাড়ি এলাকার সৌন্দর্য যেন সব সৌন্দর্যকে হার মানাতে সক্ষম। চারদিকে সবুজের সমারোহ, চারণভূমির উপর গৃহপালিত পশুদের কুচি কুচি ঘাস খাওয়া, দূরে পাখিদের সম্মিলিত কিচিরমিচির ইত্যাদি। অলি সেই সৌন্দর্য মান ভরে উপভোগ করতে লাগলো। কিছুক্ষণ পর বসা থেকে উঠে নিজের ছাগল তিনটার উদ্দেশ্যে বলতে লাগলো, কি মহাজানরা, আপনাদের খাওয়া হয়েছে? হয়ে থাকলে চলুন একটু গৃহে পদার্পণ করা যাক। ছাগলগুলো তো ম্যা ম্যা ছাড়া আর কিছু বলতে পারলো না, নয়তো এমন সম্মান পেয়ে ওরা খুশিতে গান গেয়ে উঠতো, पंछी बनूरती चलू मस्त गगन में। যাক, যেহেতু গান বলার ক্ষমতা ওদের নেই, তাই ওরা অলির পিছু পিছু নিজেদের গৃহে যাওয়ার জন্য পা বাড়ালো। অলি ওদের ভালো করে বাঁধতে বাঁধতে বলল, আপনাদের বেঁধে না রাখলে তো বাইরে গিয়ে ইটিস পিটিস করা শুরু করে দিবেন। সেদিন তো দেখলাম মঞ্জু চাচার ছাগলের সাথে আপনাদের সেই পীড়িত। নিজের ভাগের ঘাস মঞ্জু চাচার ছাগলগুলোকে খাইয়ে দিচ্ছেন। এসব কিন্তু ভালো লক্ষণ নয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন, বিবেক তো আল্লাহ দিলে নেই। এমন সময় একটা ছাগল ম্যা ম্যা করে উঠল। তা দেখে অলি বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে বলিনি? আমি জানি মঞ্জু চাচার কোনো ছেলে ছাগল নেই, আছে দুটো মেয়ে ছাগল। যে ছাগল দুটোর প্রতি আমার সম্মানীয় রাম ছাগল দুটো কুনজর দিয়েছে। ছ্যাঃ। এভাবে আরো কিছুক্ষণ ছাগলের ক্লাস নেওয়ার শেষে অলি টিফিন বক্সে কিছু খাবার প্যাক করে নিয়ে নিজের কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। তবে যাওয়ার আগে ছাগল তিনটার জন্য পর্যাপ্ত ঘাস লতা পাতা রেখে দিল। সবজির বাগানের পরিচর্যা করলো। বাড়ির যাবতীয় কাজ শেষে ও আর একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অলি ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করে। বিভিন্ন দৃশ্য আর স্থান দেখে নিয়ে বেড়ানোই ওর কাজ। ওর ডিউটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপর বাড়িতে এসে আবারও ছাগলদের সামলায়, রান্না করে, সবজির বাগান পরিচর্যা করে ইত্যাদি। আসলে সব কাজের প্রতি অলির আলাদা আকর্ষণ রয়েছে। সব কিছু করতেই ওর বেশ মজা লাগে। মাঝে মাঝে এলাকায় গিয়ে সবার টুকটাক কাজ করে দেয়, বিনিময়ে বস্তায় বস্তায় ভালোবাসা নিয়ে আসে। ওর জীবনে একটাই লোভ,
সেটা হচ্ছে একটু আদর, মায়া আর ভালোবাসা। এগুলোর কাঙ্গালও। অলির পরিচয় তো শেষ হলো, এবার ওর যাত্রা পথ অবলোকন করা যাক। মুখে সেই চিরাচারিত হাসি ফুটিয়ে ও এগিয়ে যেতে লাগলো। সামনে একটা বৃদ্ধ মহিলাকে হাঁটতে দেখে ও থেমে গেল। ওনার দিকে এগিয়ে গিয়ে সচকিত ওনাকে বাজা কোলা করে তুলে নিয়ে বলল, কি ব্যাপার নায়িকা, তোমাকে না কতবার বলেছি এভাবে হাঁটা চলা করবে না, প্রেমিকের কথা শুনবে না বলে পণ করেছো? আমিনা খাতুন এই এলাকার সবচেয়ে প্রবীণ মহিলা। ছেলে আর ছেলের বউ ওনাকে একদম সহ্য করতে পারে না, এক পর্যায়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সে সময় অলি গিয়ে ওনাকে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু অলির বাড়ি এলাকা থেকে অনেক দূরে, একেবারে পাহাড়ের কাছাকাছি। তাই আমিনা বেগম সেখানে বেশি দিন থাকতে পারেননি। তাই অলি ওনাকে নিজের টাকা দিয়ে এলাকার মধ্যে একটা ঘর তুলে দিয়েছে। সপ্তাহে সপ্তাহে বাজার করে দিয়ে যায়, তাতে বেশ চলে বুড়ির। তাই বুড়ি অলিকে অনেক ভালোবাসে। অলি ওনাকে তার ঘরে বসিয়ে রেখে কিছুক্ষণ কথা বলে আবারও নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এমন যাওয়ার পথে অনেকের সাথে ওর দেখা হলো। যার সাহায্য দরকার তাকে সাহায্য করলো, আর যারা এমনিতেই বসে আছে তাদের সাথে দু একটা কথা বলে অলি এগিয়ে যেতে লাগলো। একটা মোড় ঘুরতে আচমকার সামনে একটা কুকুরকে দেখতেই ও চমকে উঠল। সেটা কুকুর বুঝতে পারতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, সালা, এখনই জানটা বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নিজের ছায়া দেখলেই ভয় লাগে, আর সেখানে তো তুই কুত্তারে, সর সামনে থেকে, বেয়াদব। অলি কুকুরটাকে পাশ কাটিয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। হঠাৎ একটা জিনিস তার মাথায় আসায় ও গতিপথ পরিবর্তন করে আবার কুকুরটার কাছে ফিরে এলো। তারপর ওর সামনে হাঁটু মুড়ে বসে বলল, একটা জিনিস চাবো, দিবি? কুকুরটা ঘেউ করে উঠল। সেটাকে সম্মতি ভেবে অলি বলতে লাগলো, সেই জিনিসটা হচ্ছে মাফ। আমি না মনে মনে তোকে গালি দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিবি? বল, আমাকে মাফ করেছিস বল। কুকুরটা মাফ করলো কিনা বোঝা গেল না, তবে সেটা ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে অলির দিকে তেড়ে গেল। অবস্থা বেগতিক দেখে অলি উল্টো ঘুরে দৌড় লাগালো। কুকুরটাও ওর পেছন পেছন ছুটছে। অলি গায়ের সর্বোচ্চ শক্তি খরচ করে দৌড়াতে দৌড়াতে বলল, ভুল হয়ে গেছে ভাই, আর কোনো দিন গালি দিব না। মনে মনে তো দৌড়, স্বপ্নেও দিব না। সব বন্দোবস্ত হয়ে গেছে। অনন্যা ব্যাগপত্র আগেই গুছিয়ে রেখেছে, এবার শুধু নিজে তৈরি হওয়া বাকি। ওর সাজা বলতে একটু বোরকা আর হিজাব পরবে। আলমগীর প্রামাণিক গলা উঠিয়ে বললেন, লালকুমারী হয়েছে তোমার। অনন্যা ব্যাগ হাতে নিয়ে বলল, জি দাদু। আলমগীর প্রামাণিক নিজের নাতনিকে ভালোবেসে লাল কুমারী বলে ডাকেন, কারণ অনন্যা বেশি হাসলে ওর গাল দুটো লালচে হয়ে যায়। অনন্যা চলে আসতে ওর বাবা বলতে লাগলো, জলদি চলো মামনি, 8টায় বাস, দেরি করা যাবে না। অনন্যা নিজের মাঠ থেকে বিদায় নিয়ে বাবা আর দাদুর সাথে বাস অভিমুখে রওনা হলো। ওদের মূল গন্তব্য সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি মূলত রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালিতে যাতায়াত সুবিধাজনক। তাই ওরা 8টার শান্তি পরিবহন বাসে চড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আপন প্রামাণিক মেয়ে আর বাবাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেলেন। জানালার সাথে সিটে অনন্যা বসেছে। ওর দৃষ্টি জানালা গলিয়ে বাইরের দিকে। প্রকৃতি, আকাশ, সেসব দেখতে ওর বরাবরই প্রচণ্ড ভালো লাগে। তাছাড়া খাগড়াছড়ি যেতে যেতে 11:45 বেজে যাওয়ার কথা, তাই এত সময় প্রকৃতি দেখতে দেখতে খুব একটা খারাপ লাগার কথা না। দেখতে দেখতে সময় চলে গেল। ওরা খাগড়াছড়িতে পৌঁছে গেছে। আজ রিসোর্টে বিশ্রাম নেবে, ঘোরাঘুরি শুরু হবে কাল। আলমগীর প্রামাণিক নাতনিকে নিয়ে ম্যাকপুঞ্জের রিসোর্টের দিকে চলে গেলেন। সেখানে 2টো রুম ভাড়া নিয়ে বিশ্রামের জন্য চলে গেলেন। অনন্যা রুমে গিয়ে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিল। তারপর আবারও প্রকৃতি দেখার প্রতি মনোযোগী হয়ে গেল। নামের মতো রিসোর্টটা সুন্দর আর মনোরম। একটু মনোযোগ দিয়ে দেখলেই চোখ জুড়িয়ে যায়। ছাগলের ম্যাঁ ম্যাঁ আওয়াজ শোনা যাচ্ছে। অলি কিছু কচি ঘাস নিয়ে গিয়ে ওদের সম্মুখে রেখে দিল, আর স্ট্রিট অভিভাবকদের মতো বলতে লাগলো, দেখুন মহাজন, আজ কিন্তু বাইরে নিয়ে যাব না, কারণ মঞ্জু চাচার ছাগল দুটো আজ বাইরে ঘাস খাচ্ছে। আমি কোনো রিস্ক নিতে রাজি না। তবে সমস্যা নেই ম্যাডাম, আপনাকে আমি বাইরে নিয়ে যাব। বান্ধবীদের সাথে গিয়ে ভাব করুন, আর নিজের ভাইদের থেকে ওদের দূরে থাকার সৎ পরামর্শ দিন।
ওর কথাগুলো আদৌ ছাগলগুলো বুঝলো কিনা বোঝা গেল না, তবে অলি নিজের কথা মতো শুধু মেয়ে ছাগলটাকে নিয়ে ঘাসের মাঝে ছেড়ে দিল। আর ছেলে ছাগল দুটো জুল চোখের দিকে তাকিয়ে থাকলো। অলি ওদের দিকে তাকিয়ে মাথা নেড়ে না ইশারা করলো। এমন সময় বিল্টু দৌড়াতে দৌড়াতে ওর কাছে চলে আসলো। এসে আগে কয়েক দফা শ্বাস নিল। টানা দৌড়ানোর কারণে বেচারা দম আটকে যাওয়ার উপক্রম। ওর অবস্থা দেখে অলি বলতে লাগলো, এভাবে দৌড়াতে কে বলেছিল? তোর বউকে খুঁজে পেয়েছিস নাকি? বিল্টু নিজেকে সামনে নিয়েছে ইতিমধ্যে। ও চোখ মুখ কুচকে বলতে লাগলো, ধুর, কি যে বলো, তোমার মাথায় সবসময় দেখি বউ ঘোরে। অলি মুখে অমায়িক হাসি ফুটিয়ে বলল, জীবনে বউই তো আসলে রে পাগলা। তাহলে লিলি আপুর সাথে কথা বলতে চাও না কেন? লিলি আপু তো মনে হয় তোমার বউ হওয়ার জন্য আগ্রহী। অলি হাসি খানিকটা বন্ধ করে বিল্টুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এসব তুই বুঝবি না। বউকে দেখলে যেমন মনের ভিতর উথাল পাতাল অনুভূতি হওয়া দরকার, সেটা লিলিকে দেখলে হয় না। ও আমার বোনের মতো, বউ না। কি জানি বাপু, বড় মানুষের শুধু মাথা মুন্ডহীন কথাবার্তা, আমার ছোট মাথায় ওসব ঢুকতে চায় না। অলি হাসি অব্যাহত রেখে বলল, বাদ দে, এখন বল কি জন্য ছুটতে ছুটতে আমার কাছে আসলি? তোমার প্রাণের সখা মাহি ভাই এসেছে। অলির মুখের হাসি 4 গুণ বেড়ে গেল। ও উচ্ছ্বসিত গলায় বলতে লাগলো, সত্যি? ঢাকা থেকে কবে ফিরলো ও? সেটা তোমার বন্ধুই বলতে পারবে। আমি মাহি ভাইকে এলাকার প্রবেশ করতে দেখেই তোমার কাছে ছুটে আসলাম, যেন তুমি মাহি ভাইকে গিয়ে বিপরীত সারপ্রাইজ দিতে পারো। ওর কথা শেষ হতেই অলি এলাকার দিকে পা বাড়ালো। মাহি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছে। এখন অলি যদি ওর দিকে ছুটে যায় তাহলে মাহি পাল্টা সারপ্রাইজ পেয়ে যাবে। তবে কিছু দূর যাওয়ার পর অলি থেমে গেল। পিছু ঘুরে বিল্টুর কাছে ফিরে এসে কিছু বলতে ধরলো। অলি কি বলতে পারে সেটা আন্দাজ করে বিল্টু আঙ্গুল উঁচিয়ে বলতে লাগলো, খবরদার অলি ভাইয়া, মাপ যাবে না। কেন যাব না? তোর মাথার চুলগুলো এলোমেলো করে দিলাম, তার জন্য নিশ্চয়ই রেগে গেছিস, তাই না? না, আমি রাগিনি। তবুও মাফ করবি তুই আমায়? বিল্টু বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করলো। ও জানে অলি মাফ না পাওয়া পর্যন্ত জায়গা প্রস্থান করবে না, তাই অস্ফুট স্বরে বলল, আচ্ছা করেছে, যাও এখন। অলি হাসি মুখে আবার হাঁটতে লাগলো। কিছু একটা মনে পড়ায় বিল্টু পিছু ডেকে বলতে লাগলো, অলি ভাইয়া শোনো। অলি পিছু ঘুরে বলল, কি? কাল দেখলাম কুত্তার দৌড়ানি খেয়েছো। তুমি যে এত জোরে দৌড়াতে পারো সেটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। পরের বার সাবধানে চলাফেরা করো। অলি মনে হয় লজ্জা পেল। ও তৎক্ষণাৎ বিল্টুর সামনে এসে বলল, খবরদার এ কথা কাউকে বলবি না, না হলে তোকে এবার আমি মাফ করব না, একটুও মাফ করব না। পা ধরে ঝুলে থাকলেও মাফ করব না। আচ্ছা বলবো না। এর আগে না মানে আমার আগে কাউকে বলেছিস? না, বলিনি। কথাটা শোনা মাত্রই অলি চলে গেল। তাই বিল্টুর পরের কথাটা আর শুনতে পেল না। বিল্টু বলেছিল, শুধু মতিন দাদুকে বলেছিলাম। এলাকায় প্রবেশ করার পরপরই মতিন দাদুর বাড়ি। অলিকে যেতে দেখে উনি বলতে লাগলেন, এই আলিয়া হাত শোন। অলির সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ দাদু বলো। তুই নাকি কুত্তার দৌড়ানি খেয়েছিলি? অলির হাসি হাসি মুখটার লজ্জায় ছেয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে কে বলেছে দাদু? কে আবার? বিল্টু বলেছে। ও নাকি কাল নিজে চোখে দেখেছে। সে যাগে, কুকুরের সাথে লাগতে যাস না যেন, সাবধানে চলবি। আচ্ছা দাদু। অলি দাদুর থেকে দূরে চলে এলো। ও বিড়বিড় করতে করতে বলতে লাগলো, বিল্টুর বাচ্চা, তোকে আমি দেখে নিব, জীবনেও একটা মাফও পাবি না আমার থেকে। এইভাবে বিড়বিড় করতে করতে ওর সামনের দিকে হাঁটতে লাগলো। যাওয়ার পথে লিলির সাথে ওর দেখা হয়ে গেল। লিলি স্বভাবমূলক ওকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। অলি যথাসম্ভব ওকে পাশ কাটিয়ে যেতে ধরলে লিলি বলে উঠল, অলি ভাইয়া, তোমার পিছে নাকি কুকুর ধাওয়া করেছিল? অলি চমকে উঠে বলল, তোকে কে বলেছে? ওই তো মতিন দাদু বলল, আমাদের সবার থেকে মাপ চাও, সেটা ঠিক আছে, কুকুরের থেকে মাপ চাইতে চেও না আবার, ওরা তোমার মহানুভবতা বুঝবে না। অলি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। তবে যাওয়ার পথে আরও অনেকের থেকে কুকুরের থেকে দূরে থাকার সতর্কবাণী শুনল। একজনের থেকে আরেকজনের কাছে যেতে যেতে পুরো এলাকায় ভাইরাল হয়ে গেছে যে অলি আহাত কুত্তার দৌড়ানি খেয়েছে। এসব দেখে অলি প্রচণ্ড হতাশ। বিল্টুকে পেলে ও আজ গাছের সাথে উল্টো লটকে রাখবে। এসবের মাঝেই মাহের সাথে ওর দেখা হয়ে গেল।
পুরনো বন্ধুকে এতদিন পর কাছে পেয়ে ওর মনটা ভালো হয়ে গেল। দুজনে অনেকক্ষণ নিজেদের একে অপরের সাথে জড়িয়ে রাখলো। উষ্ণ আলিঙ্গনের পর দু বন্ধু একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ল। অলি বলতে লাগলো, তুই কবে এসেছিস? ঢাকা থেকে সোজা তোর কাছে এসেছি, নিজের বাড়িতেও এখনো যাইনি শালা। বাহ, আমার প্রতি তোর এত ভালোবাসা। তুই মেয়ে হলে আমি তোকেই বিয়ে করতাম। মাহি হতাশ শ্বাস ফেলে বলল, মেয়ে হলে মনে হয় না তুই আমার সাথে কথা বলতি। অবশ্যই বলতাম। ঢপ মারিস না, লিলিকে দেখেই সেটা বোঝা যায়। ও তো তোকে কম ভালোবাসে না। সেই যখন ঢাকা চলে গিয়েছিলাম তখন যেমন ভালোবাসা দেখে গিয়েছিলাম, এখনও ঠিক তেমনই আছে। একটু আগে তো দেখা হলো ওর সাথে। বাদ দে ওর কথা। আমার মন সায় দেয় না, কেমন অস্বস্তি বোধ হয়। আচ্ছা বাদ দিলাম, তোর ভাগ্য যে শেষমেশ কে জোটে সেটা দেখার জন্যই আমি বেঁচে আছি। হলি সামান্য হাসলো, কিছু বলল না। একটু পর মাহি বলতে লাগলো, ওই অলি, আমাকে সাজেক ভ্যালি ঘুরিয়ে নিয়ে আসবি? আমাদের খাগড়াছড়ি থেকে তো বেশি দূরে না। তাছাড়া তুই তো সেখানকার ট্যুরিস্ট গাইড, নিয়ে যা না ভাই। আচ্ছা, নিয়ে যাব। কাল সকাল সকাল চলে আসিস। এভাবে আরো কিছুক্ষণ দু বন্ধু গল্প গুজব করতে লাগলো। এতদিনের জমানোর সমস্ত কথাগুলো একসাথে বলতে লাগলো। ফোনে নিয়মিত কথা হয়েছিল, তবু সামনাসামনি কথা বলার ব্যাপারই আলাদা। গল্পের এক পর্যায়ে মাহির চিন্তিত গলায় বলতে লাগলো, তা বলি, তুই নাকি কুত্তার দৌড়নি খেয়েছিলি কাল, কোথাও ব্যাটা টেটা পাসনি তো? অলি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে বলল, তুই কিভাবে জানলি? খোঁজা চাচি বলল। হায় আল্লাহ, ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে দেখছি। শালা, আজকে এলাকার সবার কাছে মাফ চাওয়া থেকে আমি ইস্তফা নিলাম। মাহি হেসে বলল, মাপ না চেয়ে থাকতে পারবি? অলি কাটকাট গলায় বলল, ট্রাই করে দেখতে পারিস। এই অলি আহাদের মাফ যেমন খাঁটি, প্রতিজ্ঞাও তেমন খাঁটি। শালা, কখন জানি এই খবর ছড়িয়ে পড়ে যে আমি কুত্তার সাথে গোল্লাছুট খেলছিলাম। ভোরের আলো ফোটার আগেই অনন্যার ঘুম ভেঙে গেছে। ও ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ যায় নামাজে বসে থাকলো। অতঃপর যখন আলো ফুটতে শুরু করলো তখন নিজের রুম থেকে বেরিয়ে আসলো। আলমগীর প্রামাণিকের ঘর থেকে কুরআন তেলাওয়াতের মিষ্টি সুর ভেসে আসছে। অনন্যা সেদিকে না গিয়ে রিসোর্টের আশেপাশেটা একটু ঘুরে দেখলো, তবে বেশি দূর গেল না। কিছুক্ষণ পর অনন্যা নিজের দাদুর সাথে নাস্তা সেরে নিল, কারণ ওদের 9টার আগে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। ওরা 10টার মধ্যে বাঘাই হাটিয়ে আর্মি ক্যাম্পে চলে গেল। ওখান থেকে সাজেক ভ্যালির প্রথম স্কট রওনা হবে, দ্বিতীয় স্কট একেবারে দুপুর 2টায় যাবে। এই দুই সময় ছাড়া সাজেক ভ্যালি যাওয়া যায় না। অনন্যা আর আলমগীর প্রামাণিকের কথাবার্তা বলে একটা দলের সাথে যাওয়ার ব্যবস্থা করলো। 12 থেকে 15 জনের একটা দল। দলের অংশ হয়ে গেলে খরচপাতি কম পড়ে। ওই দলের মধ্যে একটা পরিবার আছে, স্বামী স্ত্রী, ওনাদের 2 জমজ ছেলে, বয়স 15 বা 16 হবে, আর একটা 7 বছরের ছোট মেয়ে যে নিজের বাবার কোলে বসে আছে। জমজ ছেলে মেয়ে দুটো এতটা অভদ্রভাবে বসে আছে যা কল্পনার বাইরে। ভাই বোন এতটা শান্ত হয়ে আছে, সেই দৃশ্য বেশ উপভোগ্য। তবে ছোট মেয়েটা এক দৃষ্টিতে আলমগীর প্রামাণিক আর অনন্যার দিকে তাকিয়ে থাকলো। এক পর্যায়ে ও বলতে লাগলো, এই যে সাদা দাড়ির মালিক, শোনো। আলমগীর প্রামাণিক হাসি হাসি মুখে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? কিছু যদি নাই বলি তাহলে ডাকলাম কেন? আশ্চর্য। ওহো, তাই তো, আমিও বোকার মতো প্রশ্ন করে ফেললাম। তা কি বলবে তুমি? তোমার দাড়ি এত সাদা কেন? তুমি কি খুব ভাত খাও? ভাতের মতো সাদা হয়ে গেল কিভাবে তোমার দাড়ি? আলমগীর প্রামাণিক অমায়িক হেসে বললেন, ভাত তো আমি খাই, তবে বেশি খাই না। আমার বয়স হয়েছে, তাই দাড়িও পেকে গেছে। বয়স তো আমার বাবারও হয়েছে, তাহলে তার দাড়ি কেন কালো? বাচ্চার মা বললেন, পিকু চুপ করো, এত কথা বলা যায় না। আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, হ্যাঁ মা, বাধ্যাও না, ছোট মানুষ কথা বলবেই। পিকু নিজের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এমন করো কেন? তুমি না বলেছো আল্লাহ আমাদের মুখ দিয়েছেন কথা বলার জন্য? তাহলে আমি কথা বলবো না কেন? তাই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছ। আমি সবসময় ঠিক বলি, ওকে? হ্যাঁ। পিকু আলমগীর প্রামাণিকের মুখ থেকে নজর সরিয়ে অনন্যার দিকে তাকালো। অনন্যা শুরু থেকে নিশ্চুপ বসে আছে,
আর মুখভঙ্গিও অপরিবর্তিত। পিকু ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই যে সাদা দাড়ি, এটা কি তোমার রোবট? আমি একবার টিভিতে দেখেছিলাম রোবট মানুষের মতো দেখতে, কিন্তু ওরা মানুষের মতো বেশি কথা বলতে পারে না। ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলে খানিকটা হেসে ফেলল। অনন্যা প্রথমবার পিকুর দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না। তা দেখে পিকু অবাক গলায় বলতে লাগলো, রোবট তো হাসতে পারে না, এই রোবটটা হাসলো কিভাবে সাদা দাড়ি? পিকুর মা মেয়েকে থামাতে থামাতে ইতস্তত করে বলে উঠলেন, ও কি কথা? আলমগীর প্রামাণিক তৎক্ষণাৎ বলতে লাগলেন, আমার নাতনি কথা বলতে পারে, কিন্তু সবার সাথে কথা বলে না। পরিবারের মানুষ ব্যতীত ও কারোর সাথে কথা বলে না। ওই যে ইংরেজিতে কি জানি বলে না, মনে পড়ছে না, ইন্টাভাগ না কি যেন। পিকুর যমজ ভাই বোন সমস্বরে বলে উঠলো, ইন্ট্রোভার্ট? হ্যাঁ ওটাই, আমার নাতনি একটু ইন্টাভাগ টাইপের। ও অপরিচিত কারোর সাথে কথা বলতে পারে। যমজ ভাই বোন আবারও আলমগীর প্রামাণিকের ভুল উচ্চারণ শুদ্ধ করে দিয়ে বলে উঠলো, ইন্ট্রোভার্ট। বড় লজ্জা পাওয়ার পর্যাপ্ত সময় পেলেন না। পিকু সবকিছু ভালোভাবে পর্যালোচনা করে বলতে লাগলো, তুমি আমার সাথে কথা বলনি, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, আমার দিকে তাকাবে না তুমি? অনন্যা ওর কথা শুনে হেসে ফেলল। গন্তব্য চলে আসায় সকলে নেমে পড়ল। ওরা সকলে 2 দিন এখানে থাকবে। পিকুকে নিয়ে 2 দম্পতি নেমে সামনের দিকে চলে যেতে এতক্ষণের ভদ্রবেশ ধরে থাকা যমজ ভাই বোন একে অপরের গালে ঠাস করে একটা করে থাপ্পড় মারল। দুজনের থাপ্পড়ে সমান শক্তি ছিল। অনন্যা আহামক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে ওরা দুজন 32 পাটি দাঁত বের করে হেসে বলল, থাবড়াথাবড়ি না করলে আমাদের শরীর খারাপ হয়ে যেত। ডোন্ট মাইন্ড আপু। বলে ওরাও নেমে গেল। অনন্যা এখনও নিজের হতভম্বতা কাটিয়ে উঠতে পারেনি। ও নিজেও নেমে পড়লো সামনে যাওয়ার জন্য। আলমগীর প্রামাণিক পূর্ব দিকের একটা রিসোর্টে রুম ভাড়া নিলেন। পিকুরাও ওদের পাশে রুম ভাড়া নিল। আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়ে ওরা সাজেক ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়লো। অনন্যার সাথে করে একটা ক্যামেরা এনেছে। সাজেক ভ্যালির প্রতিটা সৌন্দর্য ও নিজের ক্যামেরায় বন্দি করতে চায়। সাজেক ভ্যালির মূল আকর্ষণ হচ্ছে ওর সবুজে ঘেরা পাহাড়ের সারি। অনন্যার সামনের পাহাড়ের দিকে মুগ্ধ নয়া নিয়ে তাকিয়ে থাকলো। হঠাৎ করে পিকু ওর পাশে চলে আসলো। অনন্যা প্রকৃতির মাঝে এতটাই হারিয়ে গেছে যে পিকুর উপস্থিতি বুঝতেই পারল না। পিকু হঠাৎ বাচ্চা সুলভ কণ্ঠে গমগমের স্বরে বলল, তুমি এখনো আমার সাথে কথা বলনি। অনন্যা মারাত্মক চমকে উঠল ও বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওর অবস্থা দেখে পিকু খিক খিক করে হাসতে লাগলো। অনেক সময় নিয়ে ও হাসতে থাকলো। ওদিকে অনন্যার ভয়ে বুকটা এখনো ধরাস ধরাস করছে। পিকু হাসতে হাসতেই বলল, তুমি কি ভীত? যাও, তোমার সাথে আর ব্রেকআপ করলাম না, তবে 2 মিনিটের মধ্যে আমার সাথে কথা না বললে আমি তোমার সাথে আবার ব্রেকআপ করব। অনন্যা নিজেকে সামলে নিয়ে বলল, এই পিচ্ছি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। পিকু মহা খুশি। অবশেষে অনন্যা ওর সাথে কথা বলেছে। ও খুশি মনে অনেক কথা বলল অনন্যার সাথে। অনন্যা শ্রোতার চরিত্রে ছিল, তবে মাঝে মধ্যেই হেসেছে আর হু হা করে জবাব দিয়েছে। এমন সময় ওদের পেছনে কারো গলার স্বর শুনে ওরা চকিত পিছু ঘুরে তাকালো। 3 জন ছেলে এগিয়ে আসছে, অবশ্য 2টো বড় আর একটা ছোট। ছোটটা সম্ভবত ওষটা খেয়ে পড়ে গেছে, সে বিষয়ে ওরা কথা বলছে। পিকু নিজের কৌতূহল মেটানোর জন্য ওদের দিকে এগিয়ে গেল। অনন্যা ওকে অনেক আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। পিকু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। ওলে উল্টে থাকা বিল্টুকে সোজা করে তুলে ওর গায়ের ধুলো বালি ঝেড়ে দিতে লাগলো। মাহি বলতে লাগলো, তোকে নিয়ে আসলাম সাজেক ভ্যালির পাহাড় দেখতে, আর তুই কিনা সাজেক ভ্যালির মাটির সাথে ইটিস পিটিস শুরু করেছিস। বিল্টু হাত দলতে দলতে বলল, আমি তো পাহাড়ের দিকে তাকিয়েছিলাম, এখন পা যদি আমার সাথে বেইমানি করে তাহলে আমার কি দোষ? ওলে সেসব কথায় কান দিল না। ও মাটির দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার থেকে একটা জিনিস চাইবো, সেই জিনিসটা হচ্ছে মাফ। বিল্টুর শরীরের ভার সহ্য করাই নিশ্চয়ই ব্যথা পেয়েছো, তাই না? ব্যাপার না, বিল্টুর হয়ে আমি তোমার থেকে মাফ চাচ্ছি, ওকে মাফ করে দিও। মাহি ভ্রুকুচকে বলতে লাগলো, আবার মাপ চাওয়া শুরু করে দিলি? আমি গতকাল মাফ চাওয়া স্থগিত রেখেছিলাম, আজ না। বিল্টু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, যেখানে তোমার উচিত ছিল আমার কোথাও ব্যথা লেগেছে কিনা সেটা খোঁজ করা, সেখানে তুমি মাটির কাছ থেকে মাপ চাচ্ছ অলি ভাইয়া, এই তোমার বিচার? আমি ন্যায় বিচার
করি বিল্টু। মাটি এখানে নির্দোষ, তুই অযথা বেচারার উপর ঝাঁপিয়ে পড়েছিস। বিল্টু হতাশ। অলির সাথে কথায় পেরে ওঠা ওর কর্ম নয়। ওদের সমস্ত ঘটনা দূর থেকে খুঁটে খুঁটে দেখছিল পিকু। ও আরেকটু এগিয়ে সে কোমরে দু হাত গুজে বিল্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত বড় একটা ছেলে হয়ে পড়ে গেলে তোমার কি লজ্জা করছে না? তিনজনে খানিকটা চমকে উঠল। পর মুহূর্তে অলি আর মাহের সমস্বরে বলে উঠল। ওর লজ্জা নেই। বিল্টু খেপে গিয়ে বলল, নিজের বৈশিষ্ট্য খবরদার আমার উপর চাপানোর চেষ্টা করবে না। তারপর পিকুর দিকে তাকিয়ে ও বলতে লাগলো, এই মেয়ে, আমি ইচ্ছে করে পড়েছি, তোমার তাতে কি? পিকু ঠোঁট উল্টাতে লাগলো। এক পর্যায়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে ওরা তিনজন হকচকে গেল। অলি দ্রুত পিকুকে কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করে বলতে লাগলো, আহা কিউটি পাই, কেঁদো না। আমি বিল্টুকে গাছের সাথে উল্টো লটকিয়ে পিটাবো। পিকু আচানক কান্না থামিয়ে ফেললো। ও অত্যন্ত উৎসাহের সাথে বলল, কখন লটকাবে? বলে ভেবা চাকায় পড়ে গেল। ও কথার কথা বলেছিল, তাই ও আমতা আমতা করতে লাগলো। এমন সময় অনন্যা ওখানে চলে আসলো। ও এতক্ষণ নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছিল। অপরিচিত ছেলের আশেপাশে আসতে একদম রাজি না ও, কিন্তু পিকুকে তো আর একা ছাড়া যায় না। অনন্যা এসে বলতে লাগলো, পিকু, এখান থেকে চলো। অলি অনন্যার দিকে তাকালো। অনন্যা মাথা নিচু করে আছে। ও এক পলক চুপ থেকে ইতস্তত করে বলতে লাগলো, আসলে পিকু একটু কেঁদে ফেলেছিল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। বিল্টু ছোট মানুষ, তাই একটু রাগ দেখিয়ে ফেলেছিল। অনন্যা কিছু বলল না। তা দেখে অলির সামান্য দ্বিধায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি রাগ করেছেন? আমি মন থেকে ক্ষমা চাচ্ছি, আর কখনো এমন হবে না। অনন্যা এবারেও কোনো জবাব দিল না। তাই অলির শঙ্কা বেড়ে গেলেও ও যদি মাফ না পায় তাহলে আগামী 3 দিন আর ভাত খাবে না। অবশ্য ফলমূল খেয়ে দিব্যি কাটিয়ে দেবে। এমন সময় পিকু অলির কোল থেকে নেমে গেল। তারপর বেল্টুর কান টেনে ধরে বলল, তুমি পচা ছেলে, তোমার সাথে ব্রেকআপ। বলে পিকু অনন্যার কাছে চলে গেল। অলি আবার বলে উঠল, আপনার মেয়েকে কাঁদানোর জন্য আমি দুঃখিত। এত মিষ্টি একটা বাচ্চাকে কাঁদানো একদম উচিত হয়নি। অনন্যা এই প্রথমবার অলির দিকে চোখ তুলে তাকালো। ওর বিস্ফোরিত চাহনি দেখে অলির বুক ধক করে উঠল। আবার কোনো গন্ডগোল বাঁধালো কে জানে। মাহি অলির কথা টেনে বলে উঠল, তবে আপনাকে দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। সে জায়গায় বাচ্চার কথা ভাবতে আমার বেশ কষ্ট হচ্ছে। পিকু মুখ কপট রাগের আভা ফুটে তুলে বলল, এটা আমার আপু। কথাটা শেষ হতেই অনন্যা পিকুকে নিয়ে জায়গায় প্রস্থান করলো। ওদিকে ওরা তিনজন আহামক হয়ে দাঁড়িয়ে আছে। অনন্যার সে বিস্ফোরিত চাহনির মানে অলি বুঝতে পারল। ও থতমত গলায় বলে উঠল, একদিনে অনেক অপরাধ করে ফেললাম রে মাহি। আজ মনে হয় সারাদিন মাফের উপর থাকতে হবে। কালকে মাফ না চাওয়ার ফল আজ ভুগতে হবে। ছ্যাঃ। সকলে এক জায়গায় সমবেত হয়েছে। স্থানীয় গাইডের সহায়তায় সাজেক ভ্যালির পাহাড়গুলো ভ্রমণ করবে তারা। একটু পর অলি ওদের সামনে চলে আসলো এবং সালাম দিল। সকলে সালামের জবাব দিল। পিকু ভ্রু কুচকে বলতে লাগলো, আমরা গাইডের জন্য অপেক্ষা করছি, তুমি কেন এসেছো? অলি সামান্য হেসে বলল, মিথ্যু, তুমি গাইড হতে যাবে কেন? তুমি তো মানুষ। অলির সাথে সাথে বাকিরাও এবার হেসে ফেলল। এই পুরো সময় অনন্যা ছিল নিশ্চুপ। অলিকে দেখে ওর ভ্রু কুচকে গিয়েছিল। সেই কুচকানো ভ্রু নিয়েই ও মাথা নিচু করেছে, এখনো তুলেনি। অলি প্রয়োজনীয় কিছু কথাবার্তা শেষে বলতে লাগলো, আমি গাইড। আমরা এখন হাইকিং করব। এখন সমতল জায়গাটা ভালোভাবে প্রদক্ষিণ করি, তারপর বিকেলের দিকে পাহাড়ে ট্রেকিং করব। আলমগীর প্রামাণিক মহা খুশি। খুশিতে ওনার চোখ মুখ জলজল করছে। অনন্যা আলতো করে দাদুর হাত টেনে ধরে মৃদু স্বরে বলতে লাগলো, এই যে বুড়ো, বেশি লাফালাফি করো না। তোমাকে আমি ট্রেকিং করতে দিব না, এই চেহারা নিয়ে মোটেও না। বুড়ি হবে তুমি, আমি এখনো জোয়ান আছি, সরা এখান থেকে। বলে আলমগীর প্রামাণিক অলির দিকে এগিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই ওদের দুজনের মাঝে ভাব হয়ে গেল। একে অপরের সাথে নানারূপ কথাবার্তা বলতে বলতে ওরা সবাই এগিয়ে যেতে লাগলো। অলি হাঁটতে হাঁটতে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাজেক ভ্যালির সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড়ের নাম কংলাক। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যায়।
যার রূপ হয় অতুলনীয়, বর্ণনায় প্রকাশ করার মতো না। আমরা আজ নিজ চোখেই সেটা দেখব। কথাগুলো বলে অলি আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, পেছন পেছন বাকিরা। অনন্যা এরই মাঝে নিজের ক্যামেরা বের করে আশেপাশের সবুজ প্রকৃতির ছবি তুলছে। সাজেক ভ্যালির সৌন্দর্যের পাশাপাশি ও নতুন নতুন মানুষগুলোরও ছবি তুলছে। প্রথমেই তুলল পিকুর ছবি। পিকুর মুখ থেকে যেন হাসি সরছেই না। অনন্যা ওকে সুন্দর সুন্দর জায়গায় সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে ছবি তোলার সময় পিকুকে কিছুই বলার দরকার পড়ছে না, কারণ ও নিজ থেকে নতুন নতুন পোজ দিচ্ছে। তা দেখে অনন্যা সামান্য হেসে বলল, পাক্কা ঢঙ্গি তুমি। ওর কথা শুনে পিকু খিলখিল করে হাসতে লাগলো। ও হাসার সময় বিল্টুরা এদিকে আসতে লাগলো। বিল্টু জোর করে মাহিকে টেনে এনেছে ওর ছবি তুলে দেওয়ার জন্য। মাহি বলতে লাগলো, মোবাইলে তুলে দিব না, অলির ক্যামেরা ছবি উঠবে। অলি ভাইয়ের ক্যামেরায় উঠবো। মাহি চলে গেল ওদের থেকে ক্যামেরা নিয়ে আসার জন্য। অলি বর্তমানে বাকি দর্শকদের আশেপাশের জায়গাগুলো সম্পর্কে টুকিটাকি তথ্য দিয়ে চলেছে আর মাঝে মাঝে রসিকতা করছে। সেই রসিকতায় আলমগীর প্রামাণিক ছোট বাচ্চাদের মতো হাসছেন। এদিকে বিল্টুকে দেখতেই পিকু ওর দিকে এগিয়ে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার সাথে না আমি ব্রেকআপ করলাম, তাহলে আমার আশেপাশে ঘুরঘুর করছো কেন? বিল্টু কপাল কুঁচকে বলল, আমার বয়ে গেছে তোমার পিছু পিছু আসতে। এটা তোমার দলিল করা জায়গা না। আমার যেখানে ইচ্ছা সেখানেই যাব। পিকু আঙ্গুল উঠিয়ে বলতে লাগলো, না, যাবে না। তুমি ভালো না। আমি শুনেছি তখন তুমি মাটির সাথে ইটিস পিটিস করো। বিল্টু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, একদম বাজে কথা বলবে না। মাহি ভাইয়া মজা করে বলেছিল। ওদের দুজনের ঝগড়া বেজে গেল। এক পর্যায়ে পিকু ওর চুল টেনে ধরলো। অবস্থা বেগতিক দেখে অনন্যা ছুটে ওদের কাছে আসলো। তারপর দুজনকে একে অপরের থেকে আলাদা করে ওদেরকে শান্ত করতে লাগলো। অনন্যার শান্ত গলায় বলল, আসো, তোমাদের ছবি তুলে দিই। এবার ঝগড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল। তবে ওরা এখনো একে অপরের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। বাচ্চা সুলভ মুখগুলোতে প্রচণ্ড রাগের আভা ফুটে আছে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অনন্যা ক্যামেরা তাক করার সাথে সাথে পিকুর মুখের কোনায় কোনায় হাসি ছড়িয়ে পড়ল, যদিও বিল্টু এখনও অপরিবর্তিত অবস্থায় আছে। আসলে ছেলেরা তো আর মেয়েদের মতো ঢং করতে পারে না। তবে টিকটকারদের ব্যাপার আলাদা। মাহি ক্যামেরা নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। অনন্যার ছবি তোলা শেষ হলে ও বিল্টুর ছবি তুলতে লাগলো। এমন সময় অলি সিটি বাজিয়ে ওদেরকে ওর পিছু পিছু যেতে বলল। সকলে একসাথে আসতেই অলি বলতে লাগলো, সাজেক ভ্যালিতে কিছু ছোট ছোট জলপ্রপাতও আছে, চলুন আপনাদের দেখানো যাক। কিছুক্ষণের মধ্যেই সকলে জলপ্রপাতের সম্মুখে চলে আসলো। অনন্যা মুগ্ধ চোখে ক্রমাগত গড়িয়ে পড়তে থাকা পানির দিকে তাকিয়ে থাকলো আর সেই পানির কলকল ধ্বনি কান পেতে শুনতে লাগলো। অলি সেই পানি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, শুধু দেখলেই হবে, অনুভব করবেন না? সাথে সাথে আলমগীর প্রামাণিক ছুটে গেলেন। অলিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উনি পানির সাথে নিজের হাতের সম্পর্ক গাঢ় করতে লাগলেন। তা দেখে অলি হেসে ফেলল। এই যে নিত্যদিনের নতুন নতুন মানুষের সাথে ওর পরিচয় হয়, তারা কেমন আনন্দে আত্মহারা হয়ে বাচ্চার মতো বিহেভ করে, এগুলো ওর ভীষণ ভালো লাগে। অনন্যা জলপ্রপাতেরও ছবি তুলতে লাগলো। হঠাৎ এক জায়গায় তাকাতেই দেখলো পিকুর যমজ ভাই বোন চুপচাপ দাঁড়িয়ে জলপ্রপাত দেখছে। অনন্যা ওদেরও একটা ছবি তুলল। তবে দ্বিতীয় ছবি তুলতে গিয়ে বিপত্তি ঘটল। এতক্ষণ পিকুর বাবা ওদের দু ভাই বোনের আশেপাশে ছিলেন। হঠাৎ উনি চলে যেতে যমজ ভাই বোন দুটো একে অপরকে ধাক্কা দিল। ফলশ্রুতিতে দুজনে দুদিকে ছিটকে পড়ল। এটাই শেষ নয়, তৎক্ষণাৎ উঠে পড়ে একে অপরের কান টেনে ধরল। এইসব দৃশ্য চোখ বড় বড় করে দেখছে অনন্যা। ওরা এবার নিজেদের গায়ে পানি ছিটাতে শুরু করলো। নিজের হতভম্ব ভাব কাটিয়ে অনন্যা ওদের এমন রূপের ছবি তুলে রাখলো। পিকুর বাবা চলে আসতে ওরা দু ভাই বোন প্রথম সারির ভদ্র বাচ্চার মতো নিশ্চুপ হয়ে গেল। পিকুর বাবা ভ্রু কুচকে বলতে লাগলেন, তোমাদের গায়ে পানি কেন? দু ভাই বোন সমস্যারে বলল, জানি না। তোমরা জানো না তো কে জানে? সেটাও জানি না। তোমরা কোনো দিন ভালো হবে না? বয়স তো বাড়ছে, এখন অন্তত ঠিক হওয়ার চেষ্টা করো। নাকি ঠিক হওয়ার কোনো চিন্তা তোমাদের নেই? জানি না। পিকুর বাবা বিরক্তিতে চক্রান্ত শব্দ করে ওদের থেকে দূরে চলে গেলেন। এই দুটোর সাথে বেশিক্ষণ থাকলে ওনার মাথার তার ছিঁড়ে যাবে। অনন্যার সব কথোপকথন শুনেছে। ওর ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু ও হাসলো না। ও বিড়বিড় করে বলতে লাগলো,
কি বিচিত্র সব মানুষজন পৃথিবীতে। কথাটা বলে ও আবারও যমজ ভাই বোনের ছবি তুলতে লাগলো। এদের দুজনের নাম অনন্যা পিকুর থেকে শুনেছে। ছেলেটার নাম শুভন, মেয়েটার নাম সানা। পিকুর ভালো নাম সারা। শুভন সানা যে ওর মনোযোগ আকর্ষণ করতে পেরেছে সেটা অনন্যা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। ও শুভন আর সানার আরও কয়েকটা ছবি তুলতে লাগলো। এমন সময় হুট করে অলি ওদের দু ভাই বোনের সম্মুখে চলে আসলো, যার ফলে অনন্যার ক্যামেরায় অলির হাস্যোজ্জ্বল মুখের একটা ছবি ক্যাপচার হয়ে গেল। এতে করে অনন্যা কপাল কুঁচকে গেল। এই ছেলেটাকে ওর প্রথম দর্শনেই পছন্দ হয়নি। সুজা পিকুর মা বানিয়ে দিয়েছিল। মিল্টু অলির মাথায় ক্যাপ কেটে নিয়ে সেটা নিজের মাথায় দিয়ে ছবি উঠাতে লাগলো। অলি ভ্রু কুচকে সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করলো। চুলগুলো ক্যাপের নিচে এতক্ষণ মরার মতো পড়েছিল। হঠাৎ অনন্যার দিকে চোখ যেতেই অলি সেদিকে যেতে লাগলো। ওকে নিজের দিকে আসতে দেখে অনন্যা চটজলদি জায়গা প্রস্থান করতে নিলে অলি পিছু ডেকে বলল, শুনুন। অনন্যা থেমে গেল, তবে অলির দিকে তাকালো না। তার সত্ত্বেও অলি বলতে লাগলো, আমি আপনার থেকে একটা জিনিস চাইবো, দিবেন? অনন্যার ভ্রু কুচকে গেল। ও চুপ করে থাকলো। জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে থাকলো অলি, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে আবার বলতে লাগলো, সেই জিনিসটা হচ্ছে মাফ। আমাকে মাফ করবেন প্লিজ। অনন্যা বিস্ফোরিত চাহনিতে অলির দিকে তাকালো। সে চাহনি দেখে অলি ভয়ে ঢুক গিলতে লাগলো। ও আরেকটা ঢুক গিলে আমতা আমতা করে বলল, মাফ করবেন। অনন্যা কোনো জবাব না দিয়ে আরও এক পলক অদ্ভুত দৃষ্টিতেই অলির দিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। অলি দ্বিধান্বিত হয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ক্ষণকাল বাদে ও পানির সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে উল্টে পাল্টে দেখতে লাগলো। নিজেকে দেখার শেষে ও নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, না, সব তো ঠিকই আছে। আমার মুখে তো কিছু লেগে নেই। তাহলে উনি অমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন কেন? এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি ওনার থেকে সম্পত্তির দলিল চেয়েছি। অদ্ভুত মেয়ে। অলি নিজের সন্দেহ দূর করলো। পর মুহূর্তেই ওর মুখটা চিন্তায় ছেয়ে গেল। ও মিনমিন গলায় বলতে লাগলো, কিন্তু আমার মাফ না পেলে কিভাবে চলবে? কি এক যন্ত্রণার কথা। আজ মনে হয় ভাত খাওয়া হবে না, কয়েকটা ফল খেয়ে কাটিয়ে দিতে হবে। সকলে দুপুরের খাবার খাওয়ার জন্য নিজ নিজ রুমে চলে গেল। দুপুরের খাওয়া শেষ করে ওরা কিছুক্ষণ বিশ্রাম নেবে, তারপর বাকি ভ্রমণ। অবশ্য কারো মুখে ক্লান্তির কোনো রূপ চিহ্ন নেই। তবু উঁচু নিচু পাহাড়ের ট্রেকিং করার জন্য পর্যাপ্ত শক্তির প্রয়োজন রয়েছে। অলি ওদের বারবার সে কথা মনে করে দিয়েছে। সব থেকে আগ্রহ বেশি আলমগীর প্রামাণিকের। উনি রুমময় পায়চারি করে চলেছেন। এখন থেকেই হাঁটার প্র্যাকটিস করছেন। ভ্রুকুচকে সেই আগ্রহের দিকে তাকিয়ে আছে অনন্যা। এক পর্যায়ে ও বলতে লাগলো, এই যে বুড়ো, এত খুশি হওয়ার কিছু হয়নি। তোমাকে আমি যেতে দিব না। মনে হলো আলমগীর প্রামাণিক এক লাফে অনন্যার দিকে চলে আসলো। উনি কাট কাট গলায় বলতে লাগলেন, আমার স্বাধীনতা হরণ করতে চাচ্ছ? ভুলে যেও না আমি তোমার বড়, তোমার বাবার বাবা আমি। সেই জন্যই তো বারণ করছি। এই শরীর নিয়ে তুমি এত ধকল নিতে পারবে না। পারবো না মানে? আলবাত পারবো, তোমার চেয়ে বেশি ভালো পারবো। সাজেক ভ্যালির আসল সৌন্দর্য এই পাহাড়ের উপরে লুকিয়ে আছে, আর তুমি আমাকে বাধা দিচ্ছ? তোমার লজ্জা করছে না? অনন্যার গালে হাত দিয়ে চুপ করে থাকলো। তা দেখে আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, কি হলো, কথা বলছো না কেন? ঠিক আছে বুড়ো, যা ইচ্ছে করো, তবে পরে যেন বলতে না শুনি আমার শরীরের হাড়গুলো মরমর করছে। একটু টিপে দিবে লালকুমারী? বলবো না, আবার বলতেও পারে, দেখি কি করি। অনন্যা কপাল কুচকে দাদুর দিকে তাকালো। তা দেখে আলমগীর প্রামাণিক বললেন, টেনশন করো না তোমার, আমি পারবো। তাছাড়া ওই গাইড ছেলেটা আমাকে সাবধানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। ছেলেটার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অনন্যা দাদুর থেকে মুখ ঘুরে নিল। হোলির টপিক ওর ভালো লাগছে না। এই ছেলেটাকে ওর কাছে ভীষণ অদ্ভুত লাগে। কিছুক্ষণ পর আলমগীর প্রামাণিক বলতে লাগলেন, জানো ফুলকুমারী, আমার না ছেলেটার মুখটা খুব চেনা চেনা লাগে। মনে হয় যেন বহুদিনের পরিচিত। সবসময় কি সুন্দর হাসে। ভুল ভাবছ, তোমার তো সবাইকেই আপন মনে হয়। একটা কুকুরকে দেখলেও তো মনে হয় সে তোমার খুব পরিচিত। এ আর নতুন কি? এমনটা না, সত্যি খুব আপন মনে হয়। আমার না ছেলেটাকে খুব পছন্দ হয়েছে।
তাহলে ছেলেটাকে বিয়ে করে নাও পুরো। কংলাক পাহাড়ের সামনে সকলে এসে উপস্থিত হয়েছে। অলি আরও এক দফা সকলকে দিক নির্দেশনা দিল। সকলের পিঠে একটা করে ব্যাকপ্যাক, যেখানে প্রয়োজনীয় সব সামগ্রী নেওয়া আছে। একটা করে স্টিকও রয়েছে সকলের হাতে, যার সহায়তায় ওরা পাহাড়ের এই অসমতল জায়গা অতিক্রম করবে। অলি সকল দিক নির্দেশনা বলার পর বলল, আর ইউ রেডি গাইস, লেটস গো। সকলের মুখে তীব্র উত্তেজনা, তবুও আলমগীর প্রামাণিকের মুখের উজ্জ্বলতাকে কেউ হার মানাতে পারছেন না। উনি অলির সাথে সাথে যেতে লাগলেন। লাঠিতে ভর দিয়ে সকলে উপরে উঠছে। পিকু জেদ করে পাহাড় ট্রেকিং করছে। অলি বারবার ওর দিকে ফিরে বলছে, ক্লান্ত লাগছে, হাঁটতে পারবে? পিকু কপাল কুঁচকে বলল, তোমার মতো আমি হাওয়া খাই না, আমার শরীরে যথেষ্ট শক্তি আছে। অলি থতমত খেয়ে গেল। এই 7 বছরের মেয়ের সাথেও পেরে উঠছে না, লজ্জাজনক ব্যাপার স্যাপার। পাহাড়ের ঢালু জায়গায় পা রাখতেই বেশ ব্যাগ পেতে হচ্ছে। অনন্যার ভীষণ ভয় করছে, ওর পা কাঁপছে, তবু তীব্র উত্তেজনায় ওর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অলি সকলের দিকে ঘুরে ঘুরে দেখছে। সবার উপর ওর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বের জন্য অনন্যার দিকেও ওর চোখ চলে গেল। অভিজ্ঞতার কারণে অলি খুব সহজেই বুঝতে পারলো যে অনন্যা ভয় পাচ্ছে, তাই ও গলা খাকারে দিয়ে বলে উঠল, ভয় লাগছে? অনন্যা কোনো প্রতিক্রিয়া করলো না, বরং দ্বিগুণ জোশের সাথে পরবর্তী পদক্ষেপ রাখলো। তা দেখে অলি হেসে ফেলে বলল, সাহসী হওয়ার অভিনয় করতে হবে না, আমি নিজেও প্রথমে ভয়ে নিচে পড়ে গিয়েছিলাম। অনন্যা চকিতে অলির দিকে তাকালো। ওর এবার আরো ভয় করতে লাগলো, পায়ের রীতিমতো কাঁপাকাঁপি উঠে গেল। তা দেখে অলি ব্যস্ত গলায় বলে উঠল, হেই রিল্যাক্স, ভয় পেলে পড়ে যাবেন। ভয়কে মুখ ভেঙচি কেটে সামনে পা বাড়ান। অনন্যা চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিল, তারপর সামনের দিকে পা বাড়ালো। পায়ের কাঁপুনি একটু কমেছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। একটু পর নীরবতা ভেঙে অলি বলতে লাগলো, আমাকে যদি মাফ করেন তাহলে আমি আপনাকে একটা পদ্ধতি বলতে পারি, যেটা ব্যবহার করলে আর ভয় লাগবে না। অনন্যার মুখ দেখে মনে হলো ও উৎসাহী না, ওর মধ্যে কোনো কৌতূহল নেই। তা দেখে অলি হতাশ হলো। অনন্যা দ্রুত ওকে পাশ কাটিয়ে নিজের দাদুর পাশে চলে গেল। অলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, শুধুমাত্র মাফ করার ভয়ে ট্র্যাকিংয়ের এত বড় একটা বিষয় সম্পর্কে জানতে অস্বীকৃতি জানালো। ছ্যাঃ, আমি কি আর ভাত খেতে পারবো না আল্লাহ। নিজের হতাশাকে লুকিয়ে রেখে অলি আবারও সকলকে গাইড করতে লাগলো। পিকো এখনও নিজের পায়ে হেঁটে আসছে, তবে ছোট বাচ্চা কতক্ষণ আর পারবে। ও একটা পাথরে পা রাখলেও আর দুর্ভাগ্যজনকভাবে সেটা ভেঙে গেল। ফলশ্রুতিতে পিকো তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাওয়ার উপক্রম হলো। তা দেখে সকলের মুখ রক্তশূন্য হয়ে গেল। পিকুর মা নিজেও পড়ে যাওয়ার উপক্রম হলেন মেয়ের এমন অবস্থা দেখে। অনন্যা পিকুর দিকে এগিয়ে যাওয়ার আগেই অলি গিয়ে ওর এক হাত টেনে ধরলো। পিকু মারাত্মক ভয় পেয়ে কান্না শুরু করে দিয়েছে। ও ঠিক আছে দেখে সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ওদের বুক ভয়ে এখনও ধরাস ধরাস করছে। তবে অলি ব্যতিক্রম। ও নিজের স্বভাব সুলভ হাসি বজায় রেখে পিকুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হায় আল্লাহ, তোমার শরীরে তো দেখছি অনেক শক্তি, তুমি দেখছি মিথ্যা বলনি। পিকুর কান্না থেমে গেল। ও হাসতে থাকা অলির দিকে এক পলক তাকিয়ে নিজের অবস্থান দেখল। ও নিচে পড়ে যায়নি, বরং অলির হাতের কারণে ঝুলে আছে। সেসবে বিন্দু মাত্র বিচলিত না হয়েও ও বলতে লাগলো, আমি কখনো মিথ্যা কথা বলি না, তুমি আমাকে সন্দেহ করেছো, তাই তোমার সাথে ব্রেকআপ। অলি জোরে জোরে হেসে ফেলে পিকুকে এক লাফে নিজের ঘাড়ে বসিয়ে দিয়ে বলল, আচ্ছা মেনে নিলাম, কিন্তু তোমাকে পুরো পথটা এখন আমার ঘাড়ে চড়েই যেতে হবে। পিকু হয়তো মজা পেল ওর কথায়, তাই খিলখিল করে হাসতে লাগলো। পিকুর বাবা অলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি পারবেন ওকে নিয়ে এত দুর্গম পথ পাড়ি দিতে? অলি হাস্যোজ্জ্বল মুখে বলল, আলবত পারবো, এর চেয়ে অনেক ভারী জিনিস নিয়ে ট্রেকিং করে আমার অভ্যাস আছে, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। পিকু ভ্রুকুচকে বলল, তার মানে বলতে চাচ্ছ আমার ওজনও কম? তবা তবা, আমি কি এমনটা বলতে পারি? গুড। পিকু আর কিছু বলল না। ওর এই ভ্রমণটা ভালো লাগছে, বলতে গেলে ভীষণ ভালো লাগছে। পাহাড়ের সবুজ প্রকৃতি ছোট্ট হৃদয়ে বসন্তের ফুল ফুটিয়ে দিয়েছে। অনন্যা ট্রেকিং করতে করতে আবারও অলির কাছাকাছি চলে আসলো, তবে এটা ইচ্ছাকৃত ছিল। ওর শান্ত গলায় বলল, শুনুন। অলি চকিতে অনন্যার দিকে তাকালো। ও আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তার মানে ওকেই ডেকেছে।
অলি নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলল, আমাকে বলছেন? জি, আপনি পিকুকে বাঁচিয়ে নিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদ লাগবে না আমার, আপনি শুধু আমাকে 3 থেকে 4টা মাপ দিন। অনন্যা অদ্ভুত দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে স্থান প্রস্থান করলো। অনন্যার এই দৃষ্টি বারবার অলিকে ঘাবড়ে দেয়, এবারও দিল। কিন্তু এটা ভেবে ওর আবারও হতাশা কাজ করলো যে অনন্যা এবারও ওকে মাফ করলো না। ছ্যা। পিকু বলতে লাগলো, তুমি মাপ চাইছো কেন ভাইয়া? মাপের চেয়ে ধন্যবাদ বেশি ভালো। আমার কাছে মাপ বেশি ভালো পিকু, কিন্তু তোমার ওই আপুটা ভীষণ অদ্ভুত। এই মেয়েটা কথায় কথায় কি ভয়ঙ্কর চোখে তাকায় আমার দিকে, ভীষণ ভয় লাগে আমার। পিকু খিলখিল করে হাসতে হাসতে বলল, এত বড় হয়েও ভয় পাও? ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ করে মাঝে মাঝে। তোমার লজ্জা কম? ছেলেদের লজ্জা কমই থাকে। ঠিক বলেছ। আমার শোভন ভাইয়ারও লজ্জা কম, ও আমাদের সবার সামনে পাদু করে। অলি জোরে হেসে ফেললো, হাসতে হাসতে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।